হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। টার্গেট টেট 2024 আমরা আজকে আলোচনা করব জ্যামিতি থেকে অত্যন্ত বেসিক কিছু কনসেপ্ট নিয়ে যদি না আলোচনা করে আমরা শুধু এমসিকিউ বেসড পড়ি তাহলে আলটিমেটলি পরীক্ষায় কিন্তু ভালো ফল আশা করা যাবে না। কারণ গতবারের যে টেটের পরীক্ষার প্রশ্নপত্র সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কনসেপ্ট কতটা প্রয়োজন। তো সেই কারণেই আমরা প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও কনসেপচুয়াল কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব জিওমেট্রি থেকে। কারণ জিওমেট্রি থেকে কিন্তু আমরা এর আগেও দেখেছি এই পার্টিকুলার টপিক থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে। তো আজকের আমরা আলোচনা করব জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখো। ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই আজকে আমরা কোন কোন জিনিসগুলো ভালো করে বুঝবো এবং পড়বো, যাতে করে এখান থেকে নেক্সটে প্রশ্ন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারি। রেখা রেখাংশ অত্যন্ত বেসিক জায়গাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। রশ্মি, রেখবিন্দু, সমবিন্দু রেখা, ছেদবিন্দু, ছেদক বা ভেদক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। তাহলে একটা একটা করে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে প্রথমেই যাব আমরা রেখা কি সেই প্রশ্নে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রেখা। ঠিক আছে, রেখা বলতে আমরা এখানে সরল রেখা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে লিখে নিই এটাকে সরল রেখা। দেখো, আমাদের জ্যামিতি থেকে বেসিক যে ধারণাগুলো রয়েছে কিছু কিছু জায়গায় আমাদের একটু সমস্যা রয়েছে। সরল রেখা কাকে বলবো আমরা? দেখো দেখো পরপর যদি কিছু পয়েন্ট, ঠিক আছে, বা বিন্দু এইভাবে যদি বসে, তাহলে এই বিন্দুগুলো বসে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা সরল রেখা তৈরি হবে যদি বিন্দুগুলো কোনো রকম তাদের অভিমুখের পরিবর্তন না করে। ঠিক আছে, অভিমুখ যদি পরিবর্তন না করে, মানে মনে করো এই দিক থেকে যাচ্ছে আবার এই দিক হচ্ছে, তাহলে কি সরল রেখা থাকবে? এটা না, সেক্ষেত্রে সরল রেখা থাকবে না। তার জন্য আমাদের বলতে হবে যে বিন্দুগুলো যদি অভিমুখ পরিবর্তন না করে পরপর বসে তৈরি হবে সরল রেখা। ঠিক আছে, আমি এখানে তীরগুলো দিলাম কি জন্য? দেখতে সুন্দর লাগবে জন্য? একদমই নয়। আমি এই তীরগুলো দিয়েছি, এই তীরগুলো দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা সরল রেখা এবং এটার দুদিকে যতটাই আমরা এক্সটেন্ড করব এটা কিন্তু কোথাও গিয়ে শেষ হবে না। ঠিক আছে, অর্থাৎ এটা চলতে থাকবে এবং যার ফলে তুমি এটা মেজার করতে পারবে না। ঠিক আছে, এটাকে তুমি পরিমাপ করতে পারবে না কোনো স্কেল দ্বারা বা কোনো ফিতে দ্বারা, এটাকে তুমি পরিমাপ করতে পারবে না। ঠিক আছে, এবং এর যদি আমরা প্রান্তবিন্দু দেখি এর কোথায় শেষ হচ্ছে, যদি এর শেষই না থাকে তাহলে প্রান্ত নেই, আর প্রান্ত না থাকার মানে প্রান্তবিন্দুও নেই। ঠিক আছে, তাহলে বেসিক জিনিসগুলো আমরা এখান থেকে যেটা জানলাম যে এর যদি নামকরণ তুমি করতে চাও তাহলে তীরের ভেতরে কোনো একটা জায়গায় এ নাম দাও আর এর তীরের ভেতরে কোনো একটা জায়গায় বি নাম দাও। নামকরণ তুমি তোমার ইচ্ছে মতো করতেই পারো, বাট মনে রাখবে সবসময় এই দশমিক নামকরণগুলো অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করবে। তাহলে এটা একটা এ বি রেখা, যেহেতু তাহলে মাথার উপরে এইরকম দেবে। এটা থেকে বুঝতে পারছি এ বি রেখা, কারণ এটা বোথ সাইডে তীর দেওয়া আছে, মানে চলবেই চলবে, কোথাও শেষ হবে না, যতদূর তুমি টানতে পারবে এটাকে। তাহলে এই যে সরল রেখা পেলাম, সরল রেখার প্রান্তবিন্দু কতগুলো পেলাম? প্রান্তবিন্দু কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, যেমন এই বছরই সেন্ট্রাল টেটে এই জায়গা থেকেই প্রশ্ন ছিল। ঠিক আছে, চারটে করে চারটে বিবৃতি দেওয়া ছিল, তার মধ্যে এরকমও একটা ছিল যে সরল রেখার প্রান্তবিন্দু বা রশ্মির প্রান্তবিন্দু এরকম। ঠিক আছে, তাহলে সরল রেখার প্রান্তবিন্দু নেই, সরল রেখার প্রান্তবিন্দু নেই, অর্থাৎ প্রান্তবিন্দুর সংখ্যা কত? 0। ঠিক আছে, অর্থাৎ এর প্রান্তবিন্দুর সংখ্যা কত? 0, বা এক কথায় প্রান্তবিন্দু নেই। ভালো করে বোঝো, এত ডিটেলসে অন্তত ইউটিউবে কোনো ক্লাস তোমরা কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। প্রান্তবিন্দুর সংখ্যা কতগুলো? 0। ঠিক আছে, প্রান্তবিন্দুর কোনো সংখ্যা নেই। ওকে, তাহলে একে আমরা কি করতে পারবো না? পরিমাপ করা যাবে না, অর্থাৎ পরিমাপ যোগ্য নয়, পরিমাপ যোগ্য নয়। ঠিক আছে, পরিমাপ যোগ্য নয়, অর্থাৎ তুমি এটাকে স্কেল দ্বারাও পরিমাপ করতে পারবে না, ফিতে দ্বারাও পরিমাপ করতে পারবে না। এবারে এই রেখার যদি তুমি একটা অংশ নিয়ে নাও, মানে এই যে রেখাটা মনে করো ছিল, এই রেখা, একে আমরা কেটে নিলাম এইটুকু। ঠিক আছে, কেটে নেওয়ার ফলে যেটা তৈরি হবে সেটা এইটুকু তৈরি হলো, তাই তো?
এইবার কিন্তু আমরা তীর দিচ্ছি না বোথ সাইড, কারণ আমি তো এখান থেকে কেটেই নিয়েছি এটুকু। তাহলে এর নামকরণ কি? এ বি দিতে পারো, পি কিউ যা ইচ্ছে দিতে পারো, ঠিক আছে। তাহলে সরল রেখার একটা অংশ যখন তুমি পেয়ে গেলে, এর নাম কি হবে? এর নাম হবে সরল রেখাংশ, অর্থাৎ সরল রেখার একটা অংশ, ঠিক আছে। সরল রেখাংশ, বুঝবে ভালো করে, হ্যাঁ? সরল রেখাংশ, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারবে এক্সামে। তাহলে এটা হচ্ছে সরল রেখাংশ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু প্রান্তবিন্দু রয়েছে, কারণ এখানেই শেষ এখানেই শেষ, সেই জন্য আমরা একদম দু পাশে নামকরণ করেছি এবং এটাকে দেখতে এরকম হবে, এ বি তার মাথায় জাস্ট একটা বার, অর্থাৎ দেখো এখানে শেষ এখানেও শেষ, তার মানে দুটো প্রান্তবিন্দু আছে। তাহলে সরল রেখাংশের প্রান্তবিন্দু কতগুলো আছে বলো তো? সরল রেখাংশের প্রান্তবিন্দু কতগুলো? প্রান্তবিন্দু আছে দুটো, ঠিক আছে। সরল রেখাংশের প্রান্তবিন্দু দুটো। সরল রেখাংশকে পরিমাপ করা যায়, কারণ আমরা যখন স্কেল দিয়ে কোনো কিছু রেখা আঁকি তখন সেটা সরল রেখাংশই আঁকি, ঠিক আছে। সরল রেখা পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য বলে আমরা মেপে বলতে পারি যে 5 সেমি 3 সেমি 2 সেমি, তাই না? স্কেল দিয়ে আঁকি যখন, তার মানে পরিমাপযোগ্য, ঠিক আছে। এর প্রান্তবিন্দু কতগুলো? তাহলে দুটো পেলাম, এবং পরিমাপযোগ্য, অর্থাৎ তুমি পরিমাপ করতে পারবে কোনো স্কেল হোক বা ফিতে হোক, ঠিক আছে। বুঝতে পারলে সকলে? তাহলে এবার দেখো, যদি আমরা এইরকম কোনো ছবি পেয়ে যাই যে একটা দিকে তো আমাদের এইরকম শুরু হচ্ছে, বাট আর একটা দিকে কোথায় হচ্ছে শেষ আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। একটা দিকে এরকম শুরু হচ্ছে বাট আর একটা দিকে এরকম চলছে, কোথায়? তীর এরকম রয়েছে, তাহলে এটার নাম তো এ দেব, বাট এইখানে শেষে দিতে পারছি না নামকরণ, কারণ তীর আছে তো ভেতরে কোনো একটা জায়গায় বি লিখলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এ বি, একদিকে তীর, এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে রশ্মি, ঠিক আছে। রশ্মি বা ইংরেজিতে বলা হবে রে, ঠিক আছে, রশ্মি বা রে। আর এটার ইংরেজি নাম কি হবে? লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট, সেগমেন্ট মানে একটা অংশ, আর এটা বলা হবে কি? স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন আর সিম্পলি লাইন বলতে পারো। তাহলে সরল রেখা হলো, সরল রেখাংশ হলো, লাইন সেগমেন্ট হলো, আর এটা হচ্ছে রশ্মি। রশ্মির একটা এক্সাম্পল যদি আমি দিই, মনে করো তুমি এখান থেকে একটা টর্চ লাইট জ্বালালে, ঠিক আছে, টর্চ লাইট জ্বালালে, এবার এখান থেকে কি হবে? আলো এইভাবে বেরিয়ে যাবে। তো এখান থেকে যখন আলোগুলো বেরিয়ে যাচ্ছে, উৎপন্ন কোথায় থেকে হচ্ছে সেই বিন্দুটা তো আমার কাছে জানা আছে, কারণ এইখান থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু কোথায় গিয়ে থামছে সেটা তোমার জানা নেই, আমারও জানা নেই, কারো জানা নেই, কারণ এটা বাতাসের মধ্যে গিয়ে কোথাও একটা জায়গায় মিলিত হয়ে যাবে। সেই জন্য এখান থেকে মনে করো লাইটটা শুরু হয়েছে, এই পথে গিয়ে কোনো একটা জায়গায় এইভাবে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে রশ্মি। তাহলে এখান থেকে ছবিগুলো থেকে পরিষ্কার যে রশ্মির প্রান্তবিন্দু আছে কি নেই? বলো প্রত্যেকে, কমেন্ট করো প্রত্যেকে, রশ্মির প্রান্তবিন্দু আছে না নেই? প্রান্তবিন্দু একটি, আমরা দেখতেই পাচ্ছি এইখানে শুধু একটা প্রান্তবিন্দু আছে, বাট এই পাশে কোনো প্রান্তবিন্দু নেই, ঠিক আছে। অর্থাৎ রশ্মির প্রান্তবিন্দু একটি। হুম, তাহলে এটাও পরিমাপ করা যাবে না, কারণ একদিক থেকে তুমি স্কেল ধরবে আর একটা দিকে কোথায় শেষ হবে সেটা তো বুঝতে পারবে না। তাহলে পরিমাপ অযোগ্য বা পরিমাপযোগ্য নয়, ঠিক আছে, পরিমাপযোগ্য নয়। তাহলে রশ্মি, সরল রেখা এবং সরল রেখাংশ, এই তিনটে বিষয় আমরা এখন পুরো অবগত হয়ে গেলাম। আশা করি আর কারো কোথাও কোনো রকম ভুল হওয়ার চান্স নেই, তাই তো? চলো, এরপরে আমরা কি জানবো? সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কাদেরকে বলবো আমরা, বলো? সমরেখ, নাম থেকে আমাদের বুঝতে হবে সমরেখ, ভালো করে বুঝবে, এখানে বেশ কিছু জিনিস কিন্তু আছে, হ্যাঁ। এটাকে বলা হয় ইংরেজিতে কোলিনিয়ার, মানে লাইনকে বলি লিনিয়ার, হ্যাঁ, কোলিনিয়ার, ঠিক আছে। সমরেখ, রেখ মানে কি? রেখা। তাহলে যখন একটা রেখার উপরে
মনে করো এটা একটা রেখা, এই রেখার উপরে মনে করো কিছু বিন্দু লাই করছে এইরকম, অসংখ্য বিন্দু দিয়ে তো এটা তৈরি হয়েছে, বাট কিছু বিন্দু আমরা এইভাবে দেখাচ্ছি এ বি সি ডি। তখন সেই বিন্দুগুলো একটা রেখার উপরে যেহেতু আছে, এ বি সি ডি হচ্ছে সমরেখ বিন্দু, এ বি সি ডি সমরেখ বিন্দু। কারণ কি, একটা রেখার উপরে আছে, মানে একই রেখার উপরে আছে, তো একই রেখার উপরে থাকলে তাদেরকে বলা হবে সমরেখ। ঠিক আছে, সমরেখ। দুই বা তার বেশি বিন্দু যদি একটা রেখায় অবস্থান করে, আমি একটু লিখে দিই তোমরা বুঝতে পারবে পরে, দুটি বা তার বেশি বিন্দু একই রেখার উপরে অবস্থান করলে, রেখার উপর অবস্থান করলে, হ্যাঁ, করলে তারা সমরেখ বিন্দু। এখানে না আরেকটু মডিফাই করে দিই আমি, এখানে দুটি না দিয়ে তিনটে করো, ঠিক আছে, তিনটি বা তার বেশি, হ্যাঁ, তাহলে তিনটি বা তার বেশি বিন্দু যদি একই রেখার উপরে অবস্থান করে তারা হয়ে যাবে সমরেখ বিন্দু। যেমন এখানে আমরা এ বি সি ডি চারটি বিন্দু সমরেখ বিন্দু পেলাম। এইবার এইখান থেকে প্রশ্ন হচ্ছে, যদি আমরা একটা ত্রিভুজের কথা মনে করি, মনে করো এটা একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দুগুলো কি এ বি সি, তাহলে এ বি সি যে ত্রিভুজ, এর শীর্ষবিন্দুগুলো কি সমরেখ হতে পারে নাকি পারে না? ঠিক আছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এ বি সি এরা কি সমরেখ হতে পারে? যদি সমরেখ হতে পারতো তাহলে তো এরা একটা লাইনে অবস্থান করতো। ঠিক আছে, কারণ একটা লাইন কখনোই তো এরকম হতে পারে না, তাই না? একটা লাইন কখনোই তো এরকম হতে পারে না যে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এরা মিট করলে কি একটা লাইন হতে পারে? পারে না। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কখনোই সমরেখ নয়, তারা সমরেখ না হলে অসমরেখ। ঠিক আছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু অসমরেখ, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু সমরেখ নয় বা অসমরেখ। বুঝতে পারলে, অসমরেখ। তাহলে এখান থেকে তো আমরা এটাও বলতে পারি যে একটা চতুর্ভুজ মনে করো এরকম রয়েছে, এটা পি কিউ আর এস, তাহলে পি কিউ আর এস বিন্দুগুলো কি একটা রেখার উপরে অবস্থান করতে পারে কখনো? তাহলে তো চতুর্ভুজ গঠনই হবে না। তাহলে চতুর্ভুজেরও চারটি শীর্ষবিন্দু অসমরেখ, চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু অসমরেখ, অসমরেখ। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে চতুর্ভুজের চারটি বিন্দু অসমরেখ, ঠিক আছে, এবং ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু অসমরেখ, কারণ এরা কোনোভাবেই সমরেখ হতে পারে না, তাহলে তো চতুর্ভুজ গঠনই হবে না। মনে করো পি কিউ আর এস, এরা একটা লাইনে আছে, তাহলে এরা লাইনে যদি আমরা কানেক্ট করি, কখনো কি এরা চতুর্ভুজ তৈরি হতে পারে? পারবে না। তাহলে চতুর্ভুজ কেন, যে কোনো বহুভুজের শীর্ষবিন্দুগুলো কখনোই সমরেখ হবে না। বুঝতে পারলে সকলে? তাহলে এই কনসেপ্টগুলো আমাদের থাকতে হবে, তাই না? ইয়েস। দেখো, যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেককে বলবো সেশনটি তোমরা অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি পেতে চাও। ঠিক আছে, এবার হচ্ছে সমবিন্দু রেখা। সমবিন্দু মানে একই বিন্দু এবং রেখা, তাহলে রেখাগুলো কি একই বিন্দু দিয়ে যদি পাস করে, মানে দেখতে কিরকম হবে? এইরকম, এটা একটা রেখা, ঠিক আছে, এটা একটা রেখা। দেখো আরো যদি কিছু আমরা রেখা এখানে ড্র করতে পারি, এইটা একটা রেখা, এটা একটা রেখা, এরকম হাজারো রেখা আমরা কিন্তু এখানে ড্র করতে পারবো, তাই না?
তো এই রেখাগুলো কি একই বিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে, তাই এই বিন্দুটাকে বলা হবে সমরেখ বিন্দু। মনে করো এই বিন্দুটার নাম হচ্ছে পি, তাহলে পি বিন্দু হচ্ছে সমবিন্দু। পি হচ্ছে সমবিন্দু, কারণ এই একই বিন্দু দিয়ে এতগুলো রেখা যাচ্ছে, সমবিন্দু রেখা। ঠিক আছে, পি হচ্ছে সমবিন্দু রেখা। তাহলে এখানে কি বলবো, যখন দুই বা তার বেশি সরলরেখা কোনো একটি বিন্দু দিয়ে যায়, তখন সেই বিন্দুটাকে বলা হবে সমবিন্দু রেখা। ঠিক আছে, বুঝতে পারলে সকলে? ইয়েস। আমরা একটুখানি এখানে লিখে দিচ্ছি, দুই বা তার বেশি রেখা একটি বিন্দু দিয়ে গেলে। একটি বিন্দুর করি আমরা, হ্যাঁ, একটি বিন্দুর ওপর অবস্থান করলে। তা হবে কি সমবিন্দু। হ্যাঁ, তাহলে সমবিন্দু আমরা কি পেলাম বুঝতে পারলে প্রত্যেকে? সমবিন্দু রেখা, অর্থাৎ যে বিন্দুটার উপর দিয়ে এতগুলো রেখা যাচ্ছে সেই বিন্দুটা হচ্ছে সমবিন্দু রেখা। ঠিক আছে, এবার দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ছেদক এবং ভেদক, তাই না? ছেদক বা ভেদক। দেখো আমরা যখন ছেদক বা ভেদকের কথা আলোচনা করছি, তখন অবশ্যই মনে করো এরকম দুটো রেখা আছে, সরল রেখা। এই দুটো সরলরেখাকে যখন একটা অন্য সরলরেখা দুটো আলাদা বিন্দুতে ছেদ করবে, মনে করো এটার নাম পি, এটার নাম কিউ, তখন এটা হয়ে যাবে ছেদক। এটার নাম মনে করো এখানে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, তাহলে সিডি এখানে কিন্তু হয়ে যাচ্ছে ছেদক। সিডি হচ্ছে ছেদক। অর্থাৎ কি হচ্ছে, যখন দুই বা তার বেশি সরলরেখাকে অপর একটি সরলরেখা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, তখন সেই সরলরেখাটা হয়ে যাবে ছেদক বা ভেদক। ঠিক আছে, এবার এটা যদি ছেদক হয় তার মানে কি এটা সমান্তরাল হতেই হবে? না, এটা দিয়েই কিন্তু 2022 সালে প্রশ্ন এসেছিল যে এরা সমান্তরাল হতেই হবে, এই গ্যারেন্টি কেউ দিচ্ছে না। এরা এরকমও হতে পারে এবং এটা ছেদকও হতে পারে। ঠিক আছে, শুধু আমাদের বুঝতে হবে দুটো আলাদা বিন্দুতে এখানে কাট করবে, যেমন এটা পি, এটা হচ্ছে কিউ। ওকে, তাহলে দুটো আলাদা বিন্দুতে পি কিউ রেখা ছেদ করেছে, সেই জন্য এটা হচ্ছে কি, সরি পি কিউ রেখা নয়, এটা নাম দাও এবি। এবি রেখা ছেদ করেছে পি এবং কিউ বিন্দুতে, তাই এবি রেখাটা হয়ে যাচ্ছে ছেদক বা ভেদক। ঠিক আছে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, দুটো আমি দুরকম ছবি এই কারণে দিয়েছি, কখনোই কিন্তু এই লাইন দুটো সমান্তরাল হতেই হবে এটা কিন্তু বলা যাবে না। এরা সমতলিক হবে, অর্থাৎ সমান্তরাল হতে পারে, আবার সমান্তরাল নাও হতে পারে, অসমান্তরালও হতে পারে। ঠিক আছে, ইয়েস। এবার এই ছেদক যখন ছেদ করবে তখন কি কি কোণ উৎপন্ন হবে সেগুলো আমরা একটুখানি জানবো। আচ্ছা, বিপরীত কোণটা আমি একটু বলে দিই আগে, হ্যাঁ। বিপ্রতীপ কোণ, দেখো বিপ্রতীপ কোণ হচ্ছে সেই কোণ, মনে করো দুটো রেখা যখনই তারা পরস্পরকে ছেদ করবে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এইখানে মনে করো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এইটা মনে করো 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 এবং 2 এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, কোণ এ, কোণ বি, কোণ 1, কোণ 2, আবার কোণ 3 এবং কোণ 4 এরাও বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ কারণ বিপরীত দিকে উৎপন্ন হয়েছে, এটাও বিপ্রতীপ কোণ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বিপ্রতীপ কোণগুলো সর্বদাই সমান হবে। ঠিক আছে, সর্বদাই বিপ্রতীপ কোণগুলো সমান হবে। বিপ্রতীপ কোণ
সর্বদা সমান হয়। ঠিক আছে, এখানে আমরা এটাকে আরো স্পেসিফিক করার জন্য লিখে দিই এখানে এক জোড়া। দেখো যে জোড়া কোণ উৎপন্ন হয় যেমন 1 আর 2, তার মানে কি কোণ 1 ইকুয়াল টু কোণ 2, তার মানে 1 এবং 2 পরস্পর বিপরীত কোণ এবং এরা অবশ্যই সমান হবে। একই রকম ভাবে কোণ 3 ইকুয়াল টু কোণ 4, এরা হয়ে গেল বিপরীত কোণ, অর্থাৎ মোট কথা বিপরীত দিকে জাস্ট কোণ উৎপন্ন হলেই সেটা হয়ে যাবে বিপরীত কোণ। ঠিক আছে, ওকে। এবার মনে করো এইটা এইটা এটা একটা ছেদক, তাহলে এখানে কোথায় কোথায় বিপরীত কোণ উৎপন্ন হয়েছে? এইখানে দেখো যে কোণটা হয়েছে তার বিপরীত দিকের কোণটা বিপরীত কোণ, অর্থাৎ 1 আর এটা মনে করো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে বিপরীত কোণ কোথায় কোথায় হচ্ছে? দেখো কোণ 1 and কোণ 2 এরা হচ্ছে বিপরীত কোণ, তাহলে এরা হচ্ছে সমান। আবার কোণ 3 ইজ ইকুয়াল টু কোণ 4, এরাও বিপরীত কোণ, এরাও হয়ে যাবে কি সমান। ঠিক আছে, আরও আছে কি এইদিকে? দেখো এখানে মনে করো আরও আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তাহলে একই রকমভাবে আমরা পাচ্ছি কোণ 5 ইজ ইকুয়াল টু কোণ 6, কোণ 7 ইজ ইকুয়াল টু কোণ 8। ঠিক আছে, এটা সবাই বিপরীত কোণ। ওকে, আরও কিছু কোণ এখানে উৎপন্ন হবে, সেই কোণগুলো সম্পর্কেও আমরা অবশ্যই একসাথে আলোচনা করব। দেখো এরা সর্বদাই কিন্তু সমান্তরাল হবেই এমন কোনো ব্যাপার নেই, হ্যাঁ, এরকমও হতে পারে, এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইখানে যে কোণটা তৈরি হবে আর ঠিক এইখানে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে একান্তর কোণ। এই 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 জেডের মতো দেখতে যে কোণটা তৈরি হবে তারা হচ্ছে কি একান্তর কোণ। ঠিক আছে, এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো সর্বদা কিন্তু সমান নাও হতে পারে। ঠিক আছে, একান্তর কোণ সমান হবে যদি এরা সমান্তরাল হয়। ঠিক আছে, এরা যদি সমান্তরাল হয় এটা আর এটা, তবেই কিন্তু একান্তর কোণগুলো সমান হবে। তাহলে এটা যদি 1, এটা 2, এটা যদি 3 হয়, তাহলে 2 সমান 3 হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা যদি 1, এটা 2, এটা মনে করো 3, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোণ 2 নট ইকুয়াল টু কোণ 3 হবে, কারণ এরা সমান্তরাল নেই। ঠিক আছে, তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় তবেই একান্তর কোণ সমান হবে, কিন্তু মনে রাখবে ভালো করে এইটা আর এটা যদি সমান্তরাল হয় এই দুটো, তবেই কিন্তু একান্তর কোণ দুটো সমান হবে, তাছাড়া কিন্তু একান্তর কোণ সমান হবে না। ঠিক আছে, একান্তর কোণ তাহলে এখানে কোণ 1, কোণ 2, ওকে, এখানেও তাই কোণ, আচ্ছা এখান থেকে এখানে, ও সরি, 2 আর 3 একান্তর কোণ, কোণ 2 আর কোণ 3, কিন্তু আমরা কিন্তু এটাকে সমান লিখতে পারলাম না। ঠিক আছে, বুঝতে পারলে? এরা হচ্ছে একান্তর কোণ যেটা জেড এর মতো তৈরি হবে, এই দিকেও হতে পারে, কিন্তু এমন নয় যে এদিকেই হতে হবে, এইরকমও হতে পারে। আচ্ছা এটা তো ড্র করলাম, আমরা উল্টোটা করব এবার, এইরকমও হতে পারে, কিন্তু এইদিকেও হতে পারে। ঠিক আছে, বা এরকমও হতে পারে, কিন্তু এক্ষেত্রে সমান হবে না, এই ক্ষেত্রে সমান হবে। ঠিক আছে, তাহলে একান্তর কোণ চিনতে পারলাম আশা করি আমরা। আর একটা হচ্ছে অনুরূপ কোণ, গুরুত্বপূর্ণ জায়গা। অনুরূপ কোণ দেখো আগের মতোই আমরা যদি ছবি ড্র করি, এটা একটা আর এটা একটা, দেখো এটা সমান্তরাল আর এটা সমান্তরাল নয়, কিন্তু অনুরূপ কোণ যখন নিয়ে আমরা আলোচনা করব, অনুরূপ কোণ হচ্ছে একই রকম দেখতে যে কোণ, মনে করো এই কোণটার সাথে আমাদের এই জায়গার কোণ,
ঠিক আছে, এরা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এটা 1, এটা হচ্ছে 2, তাহলে অনুরূপ কোণ হচ্ছে 1 and 2। ঠিক আছে, এইটা হচ্ছে মনে করো দেখো, আমি আরেকটু কাট করে দিলাম যাতে মনে না হয় যে এটা সমান্তরাল। তাহলে সমান্তরাল হতে পারে, নাও হতে পারে। তাহলে এটার নাম মনে করো দিলাম 3, একই রকম জায়গায় এখানে আছে কত 4, তাহলে 3, 4 এরাও অনুরূপ কোণ। ঠিক আছে, এরকম আরো অনেক অনুরূপ কোণ আছে, কিন্তু এখানে শুধুমাত্র 1,2 এরাই সমান হবে, কারণ এই বাহু দুটো এটা আর এটা সমান্তরাল আছে। সমান্তরাল না হলে কিন্তু অনুরূপ কোণ হবে, কিন্তু সমান হবে না। ঠিক আছে, যেমন এখানে সমান নয়। আরো অনুরূপ কোণ এখানে আছে, দেখো এইখানে যে কোণটা আছে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে 5, 6 হবে, কিন্তু সমান হবে না। আর এখানে দেখো আমরা যদি এটার নাম দিই 7, এটার নাম যদি 8 দিই, এই ক্ষেত্রে কিন্তু 7 আর 8 কিন্তু সমান হবে। কারণ কি? কারণ এরা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল না হলে কিন্তু সমান হবে না, বারবার বলছি। হ্যাঁ, সেটা অনুরূপ কোণের ক্ষেত্রে। বুঝতে পারলে প্রত্যেকে? এবার দেখো এই যে ছবিটা আমরা ড্র করলাম, এই ছবিটা যদি আরেকবার ড্র করি, মনে করো এটা সমান্তরাল আছে, এটা ছেদক, তাহলে এই ভেতরে ভেতরে যে কোণটা তৈরি হবে এটাকে বলা হবে অন্তস্থ কোণ। যদি এটা সমান্তরাল হয় এটা এটা, তাহলে অন্তস্থ কোণ দুটো সমষ্টি কত? এটা 1 আর এটা 2, 1, 2, এরা হচ্ছে কি কোণ? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। ঠিক আছে, অন্তস্থ কোণ দুটো সমষ্টি কত হবে? যদি এরা সমান্তরাল হয় তাহলে এদের যোগফল হবে 1 প্লাস কোণ 1 প্লাস কোণ 2, এদের যোগফল হবে, মাথায় রাখবে, 180 ডিগ্রি বা সরল কোণ। ঠিক আছে, 180 ডিগ্রি বা সরল কোণ যদি এরা সমান্তরাল হয়। বুঝতে পারলে? সমান্তরাল হলে তবেই, ওকে, না হলে কিন্তু 180 ডিগ্রি হবে না। এরপরে দেখো আমরা একটু আগে দেখলাম যে পূরক কোণ আমরা জানবো আজকে। তাহলে পূরক আর সম্পূরক কোণ কি হবে? পূরক কোণ, মনে করো দুটো কোণ আছে, একটা কোণ আলফা আর একটা কোণ হচ্ছে বিটা, এই দুটো যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায় তাহলেই হয়ে গেল পূরক কোণ। ঠিক আছে, দুটো কোণের সমষ্টি 90 হতে হবে, দুটি বা সমকোণ হতে হবে, দুটি কোণের সমষ্টি সমকোণ হতে হবে, তারা হবে পূরক কোণ। যেমন a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, হতে পারে কি এ মনে করো দেওয়া আছে 25 আর বি দেওয়া আছে 65। ঠিক আছে, তাহলে এদের যোগফল কত হবে? এই দুটো যোগফল কত হবে? 90। তাহলে এ আর বি বলা যাবে এ বি পূরক কোণ। এবার এই 90 ডিগ্রির পরিবর্তে যদি এটা 180 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে সম্পূরক, সম্পূরক কোণ। ঠিক আছে, সম্পূরক কোণ। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দুটো কোণের সমষ্টি যদি 180 হয়, 180 বা 2 সমকোণ হলে, যেমন কি এ প্লাস বি, এটা হতে হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তবেই এটা হবে সম্পূরক কোণ। মনে করো এরকম রয়েছে, এই কোণ এই কোণ। ঠিক আছে, যোগ করলে কত হবে? সরল কোণ তৈরি হবে, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হচ্ছে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে তারা হবে কি? পরস্পর সম্পূরক কোণ। মনে করো আমাদের এখানে কোশ্চেন করে দিয়েছে যে এ যদি 45 হয় তাহলে এর সম্পূরক কোণ কত? বলো, সম্পূরক কোণ কত হবে? দেখো খুবই সিম্পল, এ যদি 45 হয়, ঠিক আছে, এ যদি 45 হয় তাহলে এর সম্পূরক কোণ কত হবে? 180 থেকে বিয়োগ করে দাও 45, তাহলে পড়ে থাকবে 130।
35, 135 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 180 হবে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। বা এখানেও তোমরা পূরককোণের ক্ষেত্রেও হতে পারে যে কোনো কোণ দেওয়া থাকলেও তার পূরককোণ কত, তাহলে বের করে নেওয়া যাবে 90 মাইনাস করলেই। ঠিক আছে? তাহলে সব বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে? এরপরে দেখো আমরা, আচ্ছা এরপরে বিষয় নিয়ে আলোচনা করার আগে এটা একটু দেখে নাও। যারা টেটের ম্যাথসের জন্য প্রিপারেশন করছো বাট অযথা ভয় পাচ্ছ, তারা অবশ্যই এই কোর্সে যুক্ত হতে পারো। বেসড অন কনসেপ্ট। ঠিক আছে? টোটালি কনসেপচুয়াল কিন্তু এখানে পড়ানো হবে। একদম বিস্তারিত বিস্তারিত সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা হবে, যাতে তোমরা ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারো। এবং এই মুহূর্তে 42% অফ রয়েছে। মাত্র 599-এ তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই কোর্সে। আমাদের সমস্ত ক্লাস লাইভ হয়, তার রেকর্ড থাকবে, অনলাইন মক টেস্ট হবে, পিডিএফ নোট সব কিছু পেয়ে যাবে। এবং তারই সাথে ইংরেজির কোর্সও কিন্তু আমাদের শুরু হয়েছে, যেটা একদমই কম প্রাইসে রয়েছে। 62% অফ দিয়ে এই মুহূর্তে 375-এ তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে? তাহলে অবশ্যই এই কোর্সগুলো যুক্ত হতে তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। তোমাদের বলে দিই, আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তার কিন্তু অলরেডি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? পিডিএফগুলো তোমরা আমাদের এনএস ক্যারিয়ার একাডেমির টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো, বা আমাদের অ্যাপ থেকেও ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? চলো। ইয়েস। সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ কি? দেখো, দুটো কোণ যদি এরকম হয়, মনে করো একটা সেম পয়েন্ট থেকে দুটো রশ্মি বেরিয়েছে, এটা একটা রশ্মি, এটাও একটা রশ্মি। ঠিক আছে? আর একটা সাধারণ বাহু যদি এইরকম ভাবে থাকে, যারা দুটো কোণই এই সাধারণ বাহুকে ইউজ করছে। ঠিক আছে? মনে করো এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। এক্স ওয়াই পরস্পরের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। এইখানে মনে করো এটার নাম দেওয়া আছে 0, ও, ও ফর অরিজিন। হ্যাঁ? তাহলে এক্স আর ওয়াই কিন্তু উভয় পাশে থাকবে। কন্ডিশনগুলো কি হচ্ছে? রশ্মি দুটি একই বিন্দু থেকে উৎপন্ন হবে। বিস্তারিত জানো, এগুলো কাজে লাগবে কিন্তু। রশ্মি দুটি একই বিন্দু থেকে উৎপন্ন হবে। একই বিন্দু থেকে উৎপন্ন হবে। ঠিক আছে? তারপরে দেখো, এখানে একই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, যদি এরকম হতো, এইটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে এরা কিন্তু সন্নিহিত হতো না, কারণ একটা বিন্দু থেকে উৎপন্ন নেই। তার মানে একই বিন্দু থেকে উৎপন্ন হতে হবে। প্লাস এখানে কিন্তু কোণ দুটোকে, এক্স এবং ওয়াই কোণ, এক সাধারণ বাহু, এটার নাম হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহুর দুই পাশে থাকবে। সাধারণ বাহু, সাধারণ বাহুর দুপাশে কিন্তু থাকবে এই কোণ দুটো। ঠিক আছে? এবং কোণ দুটো একই বাহুকে কিন্তু ব্যবহার করবে। তাহলে এই কন্ডিশনগুলো যখন হোল্ড হবে, তখন এক্স আর ওয়াই হয়ে যাবে সন্নিহিত কোণ। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকো। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।